এসআইআর নিয়ে আমাদের রাজ্যে এই মুহূর্তে হইচই হচ্ছে। মিডিয়া জগৎ থেকে আরম্ভ করে রাজনৈতিক দলগুলোর প্রচারে এসআইআর থাকছে। কয়েকদিন আগে এবিপি আনন্দে একটা প্রোগ্রামে আনন্দবাজার গোষ্ঠীর তিলোত্তমা দেবী বক্তব্য রেখে গেছেন। এটা নিয়েও আমাদের সোশ্যাল মিডিয়া জগৎ খুব একটা বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া তৈরি হয়েছে। সত্যি বলতে কি, এই তিলোত্তমা দেবীর বক্তব্য এবিপি আনন্দ তাকে যা সুযোগটা করে দিয়েছিল ওই দিন, সেটা তাদের যে মিডিয়ার যে নীতি, তাদের নাকি নিরপেক্ষ নীতি, সেই অনুযায়ী তারা করে দিয়েছিল। এভাবে এবিপি আনন্দ বা মিডিয়া জগৎ, বেসরকারি মিডিয়া জগৎ যেখানে রাষ্ট্রের কোনো নিয়ন্ত্রণ নেই, তাদের স্বাধীন বিচরণের একটা জায়গা করে দেওয়া হয়েছে। তারা যা ইচ্ছে তাই বলতে পারে। তিলোত্তমা দেবীর বক্তব্য এতটাই বক্তব্যটা এতটাই খারাপ লেগেছিল যে সেদিন, যে এই ধরনের নাম করা একজন ব্যক্তিত্ব, এত সব বুদ্ধিজীবী সমাজে কি বলতে চাইলেন। শুনে যেটা মনে হয়েছিল যে সেদিন আমার যে আর কিছুই নয়, এই যে ক্লাসটা, যে ক্লাসে উনি বিলং করেন, যে শ্রেণীতে উনি বিলং করেন, যে শ্রেণীর প্রতিনিধিত্ব করেন, সেই শ্রেণীর যে ভাবনা, চিন্তা, দর্শন তার বক্তব্যের মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে। তাই এই শ্রেণীটা কি? এই শ্রেণীটা হচ্ছে যে আমাদের দেশের সেই 10% ধনিক শ্রেণীর যে চিন্তা ভাবনা, যে তারা মানুষকে যে চোখে দেখে, তারা যে দর্শনটাকে বহন করে চলছে আজকে ভারতবর্ষে, সেটাই, বিচ্ছিন্ন কিছু না। আর কি তিলোত্তমা দেবী যেটা বলেছেন, বিশেষ করে তিলোত্তমা দেবী সংখ্যালঘু বলতে মুসলিম সংখ্যালঘুর কথা উল্লেখ করতে চেয়েছেন। কারণ এসআইআরটা হচ্ছে, এসআইআর নিয়ে যে এসআইআর একটা আমাদের দেশের নির্বাচন পদ্ধতির একটা কর্মসূচি, কিছু বছর অন্তর এটা চলে, যে নির্বাচকদের যে তালিকা সেটাকে ঠিকঠাক করা আর কি, ঝাড়াই পোছাই করা। অনেক মানুষ শিফটেড হয়ে গেছে, এক জায়গা থেকে স্থানান্তরিত হয়ে গেছে, অনেককে মারা গেছে, তাদের নাম ভোটার লিস্টে রয়েছে, অনেক ডবল এন্ট্রি নাম রয়েছে, দু জায়গাতেই নাম রয়েছে, অনেক ভুয়ো যাদের অস্তিত্ব নেই কীভাবে নাম এসে গেছে, এগুলোকে ঠিকঠাক করে একটা নির্বাচক তালিকা তৈরি করা। এসআইআর 2002-এ হয়েছিল, এতদিন ধরে হয়নি। আবার এখন নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে এসআইআরটা করবে। তা বিজেপির পক্ষ থেকে সারা দেশ জুড়ে বলা হয়েছে, শুধু পশ্চিমবঙ্গে নয়, এসআইআর আরও কিছু রাজ্য, 12টা রাজ্যে সম্ভবত এসআইআর হবে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আছে, সামনের বছরের হয়তো এপ্রিল মে মাস করে নির্বাচন হবে। তার আগে এই সময় ভোটার লিস্টটা ঠিকঠাক করার কথা হয়। অক্টোবর নভেম্বর মাস জুড়ে ভোটার লিস্টের কাজ চলে, সংযোজন বিয়োজনের কাজ চলে। সেই সময় এসআইআর হবে, স্পেশাল ইনসেন্টিভ রিভিশন। তা এটা পরিসংখ্যানের মধ্য দিয়েও একটা পাওয়া যাচ্ছে যে যা হওয়া উচিত ছিল, পরিসংখ্যানবিদরা বলছেন, যারা নির্বাচনের দপ্তরে রয়েছেন, সেদিন যেমন জওয়াহর সরকারের কথা শুনলাম, যে তারা বলছেন যে যা হওয়া উচিত আমাদের ভোটার তালিকার ভোটারদের সংখ্যা, তার চেয়ে 80-81 লক্ষ বেশি আছে। কেন বেশি আছে? এর মধ্যে মৃত ভোটার, শিফটেড, ডবল এন্ট্রি এগুলো আছে। তো অনেকে বলছে যে এর মধ্যে বিজেপির যে দাবি, এর মধ্যে অনুপ্রবেশকারীরা আছে। কারা না, বাংলাদেশ থেকে আসা, পাশে একটা পাশের রাষ্ট্র বাংলাদেশ, সেখান থেকে মুসলিমরা বিপুল সংখ্যায় নাকি দেশে এসেছে, পশ্চিমবঙ্গে তারা বসবাস করছে। বিজেপির কথা হচ্ছে রোহিঙ্গারা এসছে মায়ানমার থেকে। এটা একটা আজগুবি কথা। রোহিঙ্গা ভূত আছে কিন্তু ভূতকে কেউ দেখেনি, রোহিঙ্গা আছে কিন্তু রোহিঙ্গাকে কেউ দেখেনি।
যদি দেশের মধ্যে রোহিঙ্গা থেকেও থাকে তা সেই রোহিঙ্গাদের তালিকা নিশ্চিতভাবে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে রয়েছে এবং জানাও গেছে দিল্লিতে কিছু রোহিঙ্গা আছে, কোনো আর কোথাও কোথাও রোহিঙ্গাদের ক্যাম্প রয়েছে, স্বরাষ্ট্র দপ্তরের অধীনে তাদের রয়েছে। আর নজরের বাইরে রোহিঙ্গা আছে, এটা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের যে তরফ থেকেও সেভাবে কিছু এখনো পর্যন্ত বলা যায়নি। বাতাসে একটা ভাসিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে রোহিঙ্গা। যাই হোক, ইনসেন্টিভ স্পেশাল ইনসেন্টিভ রিভিশনে ভোটার তালিকাটাকে নতুনভাবে তৈরি করা, এটা একটা দীর্ঘ সময় ধরে করলেই ভালো হতো, কিন্তু নির্বাচন কমিশন করতে চাইছে, স্বয়ংশাসিত সংস্থা। তাই নির্বাচন কমিশন ভোটের আগেই মাত্র 2-3 মাসের মধ্যে 1 মাস ধরে বাড়ি বাড়ি বিএলওরা যাবে, বুথ লেভেল অফিসাররা যাবে, নির্বাচন কমিশনের যা কর্মী তারা যাবেন, তারা একটা ফর্ম দেবেন। সেই ফর্মটায় বিভিন্ন সকলেই জেনেছেন 2002 সালে যারা আছে ভোটার তালিকায় ছিল, সেইটা নিয়ে একটা ম্যাপিংও হয়েছে। যারা 2002 ভোটার তালিকায় ছিল না তাদের ওই ফর্মটা ফিল আপ করতে হবে। আবার কোথাও কোথাও শোনা যাচ্ছে সকলকেই ফিল আপ করতে হবে। 2002 সালে যারা ছিল তাদের সন্তান সন্ততি তাদের ফর্মটা ফিল আপ করে বাবা মাকে ট্যাগ করে দিলেই হবে। সমস্ত নিয়ম কানুন ইতিমধ্যে বিভিন্নভাবে পৌঁছচ্ছে, বিএলওরাও পৌঁছাবে। সব কিছু নিয়েই একটা তোলপাড় চলছে, যেটা অন্য সময় হয়। তৃণমূল এবং বিজেপির মধ্যে একটা ভয়ঙ্কর প্রচারের ঢঙ্কানি নিনাদ উঠেছে। তারা বলছে বিজেপি বলছে আমরা রিভিশন করেই ছাড়বো, রিভিশন হবেই। এবং নির্বাচন কমিশন যতটা না জোর দিয়ে বলার সাহস পাচ্ছে, যদিও ওই জ্ঞানেশ কুমার নির্বাচন কমিশনার তার কিছু উল্টোপাল্টা কথাবার্তা আছে, তিনি এমনভাবে ভাবভঙ্গি করছেন যেন তিনি এই নির্বাচন ভোটার ঠিক করবেন, সেই সঙ্গে সঙ্গে তিনি পশ্চিমবঙ্গের কারা নাগরিক, ভারতীয় নাগরিক সেটাও তিনি নির্ধারণ করে দেবেন। ফ্যাসাদে পড়েছিলেন, একটু চেপে চুপে গেছেন, কিন্তু তিনি ওই রাজনীতির একটা উস্কানিমূলক কথাবার্তা তার বক্তব্যের মধ্যে অডিও আছে, সেটাকে বিজেপি হাতিয়ার করেছে, তৃণমূল হাতিয়ার করেছে। আমাদের কথা হলো যে হ্যাঁ এসআইআরটা হোক, স্পেশাল ইনসেন্টিভ রিভিশনটা হোক, কিন্তু বৈধ ভোটার যেন না বাদ পড়ে। আমাদের অভিজ্ঞতা, যারা আমরা গ্রামাঞ্চলে কাজ করি, রাজনৈতিক কর্মী বা সামাজিক কর্মী বলুন, বা যারা পেশায় যুক্ত থাকার কারণে অতীতে এই ভোটের কাজকর্ম করেছি, এই ভোটার লিস্ট সংশোধন বিয়োজন এই অক্টোবর-নভেম্বর মাস জুড়ে অতীতে কাজকর্ম করেছি, আমরা জানি এই যে 2002 ভিত্তিবর্ষ বলা হচ্ছে, আমরা দেখেছি যে আস্তে আস্তে মানুষের 2002 এই শতাব্দীর গোড়া পর্যন্ত এমন অবস্থায় গেছে যে অনেক মানুষ, আমার অভিজ্ঞতায় আছে যে যারা জেলে ধীবর একটা এলাকায় আমি দেখেছি, সেখানে আমি ডিও হিসাবে কাজ করেছিলাম, যে সেখানে প্রায় বেশ কিছু পরিবারের লোকজন, তারা সারা বছর সমুদ্রে থাকেন, নদীতে থাকেন, তারা ভোটার লিস্টে নাম তোলার ব্যাপারে আগ্রহী ছিলেন না। তারা 2002 পরে 5-6 সাল নাগাদ তাদের নাম উঠেছে। তা এরকম ধরনের অনেক ঘটনা আছে, এরকম ধরনের সমস্যাও তৈরি হবে। আমাদের দেশের নাগরিক ভোটার 2002 তাদের নাম ছিল না, তাদের নাম কীভাবে হবে, সেসব আছে, শুনানি হবে, পদ্ধতির মধ্যে দিয়ে হবে। আমাদের পরিষ্কার কথা, আমরা আমাদের বামপন্থীদের তরফ থেকে যেটা বলা হয়েছে নির্বাচন কমিশনকে, যে সব বৈধ ভোটারের সব নাম থাকতে হবে। এখন বিজেপি যেটা বলার চেষ্টা করছে যে অনুপ্রবেশকারী, ভারতবর্ষে অনুপ্রবেশকারীর সংখ্যা, পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীর সংখ্যা নাকি মারাত্মক বৃদ্ধি হয়েছে। বাংলাদেশের দিকে আঙুল তোলা হচ্ছে যে বাংলাভাষীরা ও দেশ থেকে এসেছে। এই সময় দাঁড়িয়ে বাংলাদেশ এবং ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থার খুব একটা পার্থক্য নেই। হ্যাঁ, সীমান্ত পেরিয়ে কিছু লোক এ পাশে যে এসেছে তা না, আবার এখান থেকে বাংলাদেশেও যে গেছে কাজকর্ম করতে, বিভিন্ন প্রজেক্টে রেল লাইনের কাজ করতে, বিদ্যুতের কাজ করতে যে লোকজন গেছে, এটাও
এটাও ঘটনা, কিন্তু সেটা হিউজ পরিমাণ না। কিন্তু বিজেপি যেটা চাইছে, বিজেপিকে যারা লালন পালন করছে, যে কর্পোরেট জগৎ, এই আদানি আম্বানি, এরা সব বিজেপির ফাদার মাদার, বিজেপির নিয়োগকর্তা, এই আমাদের দেশের বিজেপির যে শীর্ষ স্তরের নেতাদের নিয়োগকর্তা, তারা হিউজ পরিমাণ টাকা দিয়েছে। 14 সালে আসার পরে 16 সালে একটা দল এই 16 সাল ইলেকটোরাল বন্ডের নামে তোলাবাজি করে ওই সুপ্রিম কোর্টের ধাক্কা খাওয়ার আগে পর্যন্ত এরা প্রায় 6,500 কোটি টাকার মালিক হয়ে বসেছে। একটা দল, বিপুল পরিমাণ অর্থ তার হাতে, বিভিন্ন মানে আইন বহির্ভূত কাজকর্ম করে দেবে রাজনৈতিক ক্ষমতা দিয়ে। এই হিসাব কষে কর্পোরেট শক্তি নিশ্চয়ই এদের টাকা দিয়েছে। আমাদের রাজ্যে তৃণমূলও কম যায় না। 2011 সালে আসার আগে ওরা ইলেকশন কমিশনের কাছে যে হিসাব দিয়েছিল, এই মুহূর্তে ওরাও ইলেকটোরাল বন্ড থেকে বিপুল টাকা নিয়েছে। শক্তিশালী দল, এছাড়া বিভিন্ন ধরনের তোলাবাজি, লুট টুট তো আছেই। দলীয়ভাবে ওদের পার্টি তহবিলটা বেশ শক্তিশালী। কংগ্রেস, বিজেপি ফার্স্ট, কংগ্রেস সেকেন্ড, আর কয়েক কোটি টাকার তফাতের তৃতীয় ধনী দল হচ্ছে তৃণমূল। তো এই রাজ্যে তৃণমূল হচ্ছে আরএসএস এর দ্বারা স্পন্সর আর কি। মানে আরএসএস বলে দিয়েছে যে পেনাল্টি নেই, পেনাল্টির বাঁশি কেউ বাজাবে না। বিজেপিকে ছেড়ে দিয়েছে, তোমরা খেলে গোল করে নাও, গায়ের জোরে যদি পারো, নির্বাচনী কৌশলে যদি পারো, বিজেপি তৃণমূলকে হটাও, ক্ষমতা দখল করো, নাহলে লড়ে যাও। এমনভাবে লড়াইটা ওখানে হোক, তৃণমূল বনাম বিজেপি, যাতে ওখানে বামপন্থী শক্তি, যেটা একসময় সারা পশ্চিমবঙ্গে থেকে সারা ভারতে শ্রমিক কৃষকের আন্দোলনে এটা ছাপ ফেলেছিল, সেটা না মাথাচাড়া দিয়ে উঠতে পারে। উদার অর্থনৈতিক যুগে এরা খুব প্রয়োজন ওদের পক্ষে। তাই দুটো দল আছে, ওরা হইচই জুড়ে দিয়েছে। তৃণমূল এবং বিজেপির এই যে এসআইআর নিয়ে আমাদের পক্ষ থেকে বলা হয়েছে, এসআইআর কী হবে, এসআইআর এর ব্যাপারে দাবি জানানো হয়েছে, দফা দাবি জানানো নির্বাচন কমিশনের কাছে। নির্বাচন কমিশন সেগুলো দেখুক, আমরাও চাই এসআইআর হোক, মানুষের নাম বাদ না পড়ে। কিন্তু যে হইচইটা করা হচ্ছে, সেই হইচইটার উদ্দেশ্য হচ্ছে তৃণমূলের এবং বিজেপির সমস্ত দুর্নীতি। মানে বিজেপিটা তো চলছে তৃণমূলের নেতাকে ধার করে। রাজ্যের বিরোধী দলনেতা হচ্ছে বিরোধী দলের প্রধান মুখ, সে হচ্ছে তৃণমূল, প্রাক্তন তৃণমূল। মানে তৃণমূল থেকে নেতা ধার নিয়ে বিজেপিটা চলছে, সব রকম ধারটার করে বিজেপিটা চলছে। তাই এরা চাইছে যে এদের বিরুদ্ধে ওঠার সমস্ত দুর্নীতি, মানে কেন্দ্রে মোদি বিজেপির যে দুর্নীতি, ইলেকট্রাল বন্ডে বেআইনি টাকা তোলা, ওই জুয়ারিদের কাছ থেকে, লটারির মালিকদের কাছ থেকে টাকা তোলা, ওষুধ কোম্পানির কাছ থেকে টাকা তোলা, এই আদানি আম্বানির কাছ থেকে টাকা তোলা, তাদের কাছে জল, জমি, জঙ্গল, খনি বেচে দেওয়া, রেল লাইন বেচে দেওয়া, বন্দর বেচে দেওয়া, তার বিনিময়ে তাদের কাছ থেকে টাকা তোলা। আর এ রাজ্যে তৃণমূল শুধু তো ডিআর লটারি বলে একটা লটারি কোম্পানির কাছ থেকে নাকি তৃণমূল 500 কোটি টাকার ওপর ইলেকট্রাল বন্ডের পেয়েছে। এছাড়াও তো এদের দুর্নীতির শেষ নেই। এমন কোনো তৃণমূল রাজ্য সরকারে এমন কোনো মন্তক নেই যে মন্তকে দুর্নীতি হয়। তা মানুষের মধ্যে এটা নিয়ে খুব চর্চা আছে। তা নির্বাচনের সময় এগিয়ে আসছে, এই সমস্ত দুর্নীতিকে কার্পেটের তলায় চালান করে দেয়। তাই এই হইচইয়ের মধ্যে তিলোত্তমা দেবী ঢুকে গেল। তিলোত্তমা দেবী কী করলেন? তিলোত্তমা দেবী যা বলে থাকে, উনি বললেন, ওনার বক্তব্যের শেষ দিকটা ছিল যে হ্যাঁ, হিন্দুত্ববাদ ভারতবর্ষের উপর চাপিয়ে দেওয়া যায় না, আমি সেটাকে ভালো বলছি না। কিন্তু উনি কি চিহ্নিত করলেন? আমার মনে হয়েছে যে যতটা না এই তিলোত্তমা মজুমদার সম্ভবত একসময় দেশ পত্রিকায় ওর লেখাটাকাও পড়তাম, উনি যতটা না বিজেপির হয়ে কথা বলছেন,
আমার মনে হয়েছে যিনি উনি ওয়াশিংটনের হয়ে কথা বলছেন। কারণ সারা পৃথিবীতে এই যে ইসলামিক টেরোরিজম ও ইসলামিক সন্ত্রাসবাদ, এটাকে লালন পালন করে ছড়িয়ে দেওয়ার কাজটা কে করছে? সত্যতা হচ্ছে তো মানে মসজিদ থেকে তো এই কাজটা হয়নি। মসজিদ থেকে হয়েছে, নির্দিষ্ট মসজিদ থেকে হয়েছে, কিন্তু সেই মসজিদগুলো থেকে যে এই প্রচারটা হবে, এই সন্ত্রাসবাদকে ছড়িয়ে দেওয়ার কাজটা কারা করেছে? এটা কিন্তু আমেরিকা করেছে। এটা মানে শিক্ষিত লোকজন যারা ইতিহাস নাড়াঘাটা করেন তারা জানেন যে আজকের যে ইসলামিক সন্ত্রাসবাদের যে গল্প না, বাস্তবতাও আছে। বাস্তবতা যে গল্পটা বেশি, কারণ ঠিক ইসলামিক টেরোরিজম তার সঙ্গে ইসলামিক শব্দটা জুড়ে দিয়ে এটাকে বাস্তবতা বলে ধরে নেওয়াটা আমি মনে করি ঠিক না বিচারটা। কেননা টেরোরিজম তার আবার ধর্ম কি আছে? টেরোরিজম তো তার ইসলাম ধর্মের লোকজন কেউ ছাড়ছে না, তাহলে ইসলামিক টেরোরিজম হলো কি করে? তাহলে সেটা টেরোরিজম। কেননা ইসলামিক টেরোরিস্টদের হাতে আমাদের পাশের দেশ বাংলাদেশেও ইসলাম ধর্ম অনুসারীরা খুন হয়েছে। পাকিস্তানে তো সাংঘাতিক অবস্থা, আফগানিস্তানে হয়েছে। যে ইসলামিক কান্ট্রিগুলো সেখানে যে ইসলামিক টেরোরিজম বলা হচ্ছে, তারা তো মানে ইসলাম ধর্ম অনুসারীদেরই খুন করেছে, মানে বেশি সংখ্যায় খুন করেছে। ইসলামিক টেরোরিজমের হাতে কারা আক্রান্ত হয়েছে? সবচেয়ে বেশি কোন ধর্মের লোকজন আক্রান্ত হয়েছে? ইসলাম ধর্মের অনুসারীরাই আক্রান্ত হয়েছে। যে লোকটা আক্রান্ত হয়েছে সে কোনো ধর্মের অনুসরণ করতো না, এমন বেশি সংখ্যক লোক তাও না। এইটা সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার কাজটা কিন্তু আমেরিকা করেছে। লক্ষ্যটা ছিল যে একদিকে এই মধ্য এশিয়ার ওপর দখল রাখা, আফ্রিকান কান্ট্রিগুলোতে দখল রাখা এবং সারা বিশ্ব জুড়ে অস্থিরতা তৈরি করা। তা তিলোত্তমা দেবী যে বললেন যে আরেকটা ব্যাপার, তিলোত্তমা দেবীর সময় ওই এবিপি আনন্দের সুমন একটা কথা বললেন, আমি তো অত স্মৃতিতে নেই, কিন্তু ওই দিনের কথাটা আমার খুব স্মৃতিতে রয়েছে। সুপ্রিম কোর্টের এক বিচারপতি নাকি দীপঙ্কর দত্ত নাকি সুপ্রিম কোর্টে বলেছিলেন যে ভারতবর্ষ কোনো ধর্মশালা না, যে যেখান থেকে পারলো এই দেশে ঢুকে গেল, এই ধরনের কথাবার্তা একজন বিচারপতিও নাকি বলেছিলেন। বাবা, আপনাকে ধর্মশালা কে বলতে বলেছে? তা আপনি তো ভারতবর্ষ তো আমরা এখনো সেই জায়গায় পড়ে রয়েছি। আমরা তো অন্য জায়গার কাছে আমাদের হাত পাততে হয়েছে দীর্ঘদিন ধরে, আজকে না আমরা পাচ্ছি না। এই ধরনের কথাবার্তা কেন বলেন একজন বিচারপতি নাকি বলেছিলেন, শুনে তো আমি অবাক হয়ে গেলাম। ভারতবর্ষ কোনো ধর্মশালা না। আর যাই হোক, তিলোত্তমা দেবী যেটা বললেন যে এই যে ওর কথা অনুযায়ী যে ইসলাম ধর্মের লোকজনের পাশের দেশ থেকে পশ্চিমবঙ্গে ভয়ানক অনুপ্রবেশ ঘটেছে এবং উনি ওনার অপরিচিত ইসলামিক লোকজনকে দেখলে উনি আটকে ওঠেন, ভয় পান। এটা নাকি সমস্ত বাঙালির ক্ষেত্রেই হয়। আসল এরা নিজেদের কেন বৃহত্তর জনসমষ্টির অংশ ভাবেন আমি বুঝি না, আমার মাথায় ঢোকে না। এরা বৃহত্তর জনসমষ্টির অংশই না। এরা অত্যন্ত মানে অতি সচ্ছল জীবনযাত্রা এদের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই, বৃহৎ অংশের জনগণের কোনো সম্পর্ক নেই, জীবনযাত্রার তো কোনো সম্পর্কই নেই। এবং তাদের কাছে এরা খুব আকাশের চাঁদ আর কি, এই শ্রেণীটা। তা উনি ভয় পান। তা সেই অনুপ্রবেশকারীদের ভারতীয় মুসলিম হলে ঠিক আছে, কিন্তু তারা যদি বিদেশ থেকে আসে, তাদের মধ্যে যে সন্ত্রাসবাদীরা নেই সেটা কে ঠিক করে দেবে? আর তার মানে ঘুরিয়ে ফিরিয়ে ইসলাম ধর্মের অনুসারীরাই হচ্ছে সন্ত্রাসবাদী, আর অন্য ধর্মের অনুসারীরা সন্ত্রাসবাদী নয়।
গোদরার কাণ্ডে তো অনেক ভিডিও চলছে, অনেক লোকজন বলেছে একজন নিজেকে হিন্দু হৃদয় সম্রাট প্রমাণ করার জন্য গোদরার ট্রেনে আগুন লাগিয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছিলেন, এমন ভিডিও আছে ইউটিউবে, আছে, খুঁজে দেখবেন। প্রজ্ঞা ঠাকুর তার ক্ষমতার অপব্যবহার করে তার বিরুদ্ধে সমস্ত মামলা টামলাগুলোকে সব গুছিয়ে ফেলা হয়েছে। মাস কিলিং 2002 সালে গুজরাটে একটা নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়কে এই সন্ত্রাসবাদীরা কোথাকার। যাই হোক, তিলোত্তমা মজুমদার আসলে বিজেপির হয়ে যতটা কথা বলছেন, এবং বিজেপি এই ওয়াশিংটনের হয়ে বিজেপি কথাটা বেশি বলে, এই সারা পৃথিবীতে আমেরিকার কথাকে, এই সাম্রাজ্য, আমরা যেটাকে বলি সাম্রাজ্যবাদী যে দর্শন, সেই দর্শনের অনুসারী হচ্ছেন এই তিলোত্তমা মজুমদার। তাই এইটা নিয়ে আবার কথা উঠছে যে যেহেতু এরা সব সাহিত্যিক টাইত্যিক, তো এরা দারুণ সব লেখালেখি করেন, এদের তো সব গল্প উপন্যাস না পড়লে বোধহয় জীবন ব্যর্থ, ওপারে স্বর্গে গিয়ে জবাবদিহি করতে হবে ধর্মরাজের সবাই যে, বা যমরাজের কাছে যে, আরে এই সমস্ত লেখালেখি পড়েননি, তিলোত্তমা মজুমদারের লেখা পড়েননি, আরে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা পড়েননি, আমাকে জবাবদিহি করতে হবে, আমাদের মানে পরকালে গিয়ে তো জবাবদিহি করতে হবে, ইহকাল তো নয় ঝরঝরে, পরকালটা তো সুন্দর, জান্নাতে গিয়ে তো জবাবদিহি করতে হবে, তার প্রয়োজন নেই। আমি মনে করি যে এই এই দেশের একজন সাধারণ, অতি সাধারণ নাগরিক, খেটে খুটে খেতে হয়, খাওয়ারও সংকট তৈরি হয়, মাঝে মাঝে বেঁচে থাকার সংকট তৈরি হয়, অসুস্থ হলে চিকিৎসার সংকট তৈরি হয়, এমন অসংখ্য মানুষের একজন হয়ে আমার মনে হয় যে এই সমস্ত লোকজনের একটা শ্রেণী আছে, তারা খুব উদ্বেলিত। এই গ্রামের আমার ইটভাটায় যে এই যে কার্তিকে যে শ্রমিকরা কাজ শুরু করবে ইটভাটায়, অঘ্রাণের শেষে জল সরলে ধান জমিতে যারা ধান কাটতে নামবে, আবার বোরো ধানের চাষ যারা করবে, বা ইট ভাটা চালু হলে যখন নির্মাণ কার্য শুরু হবে, তখন যারা ওই 3 চাকা ভ্যানগুলোতে ইট বইবে, এই যে অসংখ্য শ্রমিক, এই যে যারা ফ্লিপকার্ট, আমাজনের ডেলিভারি বয়, বা আপনাদের শহরের যারা ওই কি গিগ শ্রমিক নাকি বলা হচ্ছে এখন নতুন, এই যে শ্রমিক বা শ্রমজীবী মানুষ, তিলোত্তমা দেবীদের বক্তব্যে এদের কানে হয়তো যারা টিভির সামনে বসে শুনেছেন, তারা খানিকক্ষণ হ্যাঁ সত্যি তো, সত্যি তো, উনি তো ঠিকই বলেছেন যে সত্যি তো এই মুসলিমদের এই ব্যাপারটা তো গুছিয়ে দেখতে হবে, ব্যাপারটা কি হয়েছে। যেহেতু একটা সংখ্যা পাওয়া যাচ্ছে, 1 কোটি থেকে নেমে এসে 80 লক্ষের কাছাকাছি একটা সংখ্যা পাওয়া যাচ্ছে, কেন পাওয়া যাচ্ছে দেখতে হবে। তা আমার একটা বক্তব্য আছে যে এই 80 লক্ষ 81 লক্ষ নিয়ে কথা হচ্ছে, এবং একটা পরিসংখ্যানবিদদের কাছ থেকে নিয়েও সেদিন জহর সরকারও বললেন, আমি জহর সরকারের কথার উপর আস্থা রেখে বলছি যে 80-81 লক্ষ যে যেটা অস্বাভাবিক মনে হচ্ছে। এবং আর একটা বিষয় হচ্ছে যে মানুষের যে আমরা বলি শিফটেড ভোটার, আমাদের দেখাই আর কি, যে মানুষ 25 বছর আগে এখান দিয়ে চলে গিয়ে 25 আর একটা জায়গায়, আর একটা শহরে, নাম নিচ্ছি না কোনো শহরের কাছাকাছি কোনো একটা জায়গায় বসবাস করছিলেন, আবার দেখা যাচ্ছে তিনি সেখানে 12 বছর বসবাস করার পর, 25 বছর বসবাস করার পরে তিনি আবার তার ছেলের সঙ্গে আর একটা শহরে চলে গেছেন, সেই জায়গাটাও ছেলে অনবরত। কারণ আজকে যারা ভারতবর্ষে বসবাস করছে, যদি হোমো স্যাপিয়েন্সের অংশই হয়, নিয়ানথারডালদের কিছু অংশের সঙ্গে তাদের মিশ্রণ ঘটে থাকে, তাহলে সারা পৃথিবীময় লাস্ট যে গ্রেট মাইগ্রেশনটা হয়েছিল 70,000 বছর আগে, ভারতবর্ষের এই এশিয়ার অংশে আফ্রিকান মানুষরা পা দিয়েছিল, তাহলে তার কি হবে?
শগুন দল, পাঠান, মুঘল যারা উত্তর পশ্চিম সীমান্ত দিয়ে ভারতবর্ষে ঢুকেছিল, ভারতবর্ষের নৃতাত্ত্বিক এই যে নৃতত্ত্বে যাদের চিহ্ন খুঁজে পাওয়া যায়, সেগুলো অনেকে বলছেন। আবার ইংরাজি শব্দ তো চালু হয়েছে, আবার অনেক সময় মাথায় আসে না তার বাংলাটা। ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে। আরে মশাই, ডেমোগ্রাফি তো চেঞ্জ হবেই, প্রতিদিন ডেমোগ্রাফি চেঞ্জ হবে। দেখুন স্বাভাবিক, সারা পৃথিবীতে খুব স্বাভাবিক প্রক্রিয়া। কাঁটা তার দিয়ে আজকে ঘিরে দিয়েছেন বলে একটা দেশ দেশ হয়ে গেছে। আমেরিকার তো ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে, ইউরোপের অনেক দেশের ডেমোগ্রাফি চেঞ্জ, সিরিয়ার যুদ্ধের পর ইউরোপের অনেকগুলো দেশের ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে। সেখানে ফার রাইটিস্টদের, আমাদের বিজেপির মতন ফার রাইটিস্টদের উত্থান ঘটছে। তারা বলছে যে ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে। যারা চিৎকার করছে ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে, তারাও কোথায় ছিল, তার পূর্বপুরুষ কোথায় ছিল তারও ঠিক ঠিকানা নেই। এই শুভেন্দু অধিকারীদের পূর্বপুরুষ কোথায় ছিল তার ঠিক ঠিকানা নেই। এই আজব একটা ঘটনা। এই এই যে কোলাহলটা তৈরি করা হচ্ছে, এই কোলাহল তৈরি করার মধ্য দিয়ে আসল যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে এই জনগণের সম্পদ লুট হচ্ছে, উন্নয়নের নামে সরকারি টাকা নয়ছয় হয়েছে, ভয়ঙ্কর দুর্নীতি হয়েছে। এই যে দেউচা পাঁচামিতে কয়লা খনির নাম করে ওখানে আসলে ব্যাসল্ট পাথর ব্যবসার ধান্দাবাজি করছিল তৃণমূল, যেটা ধরা পড়ে গেছে। কয়লা তোলা যাবে না, ব্যাসল্ট পাথর বিক্রি করেই কাটবানিও আসবে, আর ধামাধারা কোনো বড় ব্যবসায়ীদের তারাও দু পয়সার মুখ দেখবে। এই যে তৃণমূল কলকাতা শহরে ট্রাম ডিপোগুলোর জায়গাগুলোকে বিক্রি করে দিয়েছে, কত কিছু যে বিক্রি করে দিয়েছে। একটা পরিবার শোনা যাচ্ছে যে ওই ভবানীপুর অঞ্চলে 35টা প্লট লোকজনকে ভয় দেখিয়ে টুপি পরে গায়ের জোরে দখল করে নিয়েছে। এই 11 সাল থেকে 25 সালের মতো ঘটনা। যে ভয়ঙ্কর দুর্নীতি, এই দলগুলোর মাথায় মাথার মুকুটে পালক হয়ে গেঁথে রয়েছে। এই বিজেপি বলুন আর তৃণমূল বলুন, এরা চাইছে এই এসআইআর এর মধ্য দিয়ে, এসআইআর এর যে কোলাহল তার মধ্য দিয়ে এগুলোকে কার্পেটের তলায় চালান করে দেওয়ার জন্য। দেখলাম একটু আগে মিডিয়াতে দেখছিলাম যে তৃণমূল একবারে গ্রাম স্তর পর্যন্ত ক্যাম্প তৈরি করবে, জনগণকে সচেতন করার জন্য মাইকিং করবে, এ সমস্ত করবে। প্রচুর টাকা আছে, বেআইনি কয়লা পাচারের টাকা, গরু পাচারের টাকা, বালি লুটের টাকা, চাকরি বিক্রির টাকা। তৃণমূলের তো বেআইনি টাকা প্রচুর আছে, তারপরে তো আইনি করে ফেলেছে ইলেকট্রাল বন্ডের মধ্য দিয়ে বিপুল টাকা ওদের পার্টি ফান্ডে, সেগুলো ব্যবহার করবে। আর আমরা বামপন্থীদের তো ওইসব জোট টোট নেই। একদিকে তৃণমূলের বিভিন্ন এলাকায় ভয়ঙ্কর সন্ত্রাস, তার ওদের লুম্পেন বাহিনী হিসেবে পুলিশের দাপট অনেক জায়গাতে, তার মধ্যে বামপন্থী কর্মীদের সংখ্যায় কিছু কিছু আবার বুদ্ধিজীবী আবার টিভিতে এসে বলেন আপনারা কোথায়, আপনারা কোথায়। আরে কোথায় আপনারা কোথায়? আপনি জিজ্ঞাসা করার কে? আপনারা কোথায়? আমরা যেখানে থাকা সেখানে আছি, যেখানে যেখানে নেই কেন নেই তাহলে তো প্রত্যেকটা জিনিস পেছনে তো কারণ আছে। যেখানে আছি সেখানে আছি। তা এত কিছুকে ঢাকা দেওয়ার জন্য, এই দুর্নীতিগুলোকে ঢাকা দেওয়ার জন্য, মোদির যে দুর্নীতি, তৃণমূল সরকারের যে দুর্নীতি, সব কিছুকে ঢাকা দেওয়ার জন্য এসআইআর নিয়ে একটা কোলাহল তৈরি করে। জনগণও এখন অনেক সচেতন, তারা চেষ্টা করবে। আর আমি মনে করি না এই তৃণমূল অ্যাকচুয়ালি ওই তাদের ওই ভুয়ো ভোটার বাদ যাবে এবং তারা ভোটে হেরে যাবে, এই ভয় তৃণমূল কাঁপছে না। তৃণমূল খুব আনন্দে রয়েছে যে যাই হোক বাবা, অন্তত এই ফেব্রুয়ারি মাস পর্যন্ত। তারপরে কি প্ল্যানিং ওদের আছে আমরা জানি না, বিজেপিরও কি প্ল্যানিং আছে জানি না। যাই হোক, ওই ফেব্রুয়ারি মাস পর্যন্ত সমস্ত কিছুকে একেবারে কার্পেটের তলায় চালান করে দেবে। এই এসআইআর করেই এবার গ্রাম পঞ্চায়েতের অঞ্চল অফিসগুলোকে তৃণমূল
ওদের সাংগঠনিক অফিস হিসেবে ব্যবহার করে। বিডিও অফিসগুলো হচ্ছে তৃণমূলের ব্লক অফিস, ব্লক হেড অফিস। বিডিওরা তৃণমূলের মুখ্য যে নেত্রী, মানে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর কথাই চলে। ডিএম অফিস হচ্ছে তৃণমূলের জেলা সদর অফিস। তা ওইগুলোর মধ্য দিয়ে ওরা এই এসআইআরটাকে চালিয়ে নেয়। আর বিজেপির হচ্ছে সত্যিকারের বলতে যে আমাদের এখানে যে বানর বাহিনী আছে না, কালো হনুমানের বাহিনী, বিজেপি হচ্ছে অনেকটা সেইভাবে। ওদের ওপর থেকে টাকা পয়সা আসবে, জলের বোতল থেকে গলার উত্তরীয়, পার্টির ঝান্ডা সব কিছু নিয়ে একটা মিটিং মিছিল করে ফেলবে। টাকা না আসলেই নিজেদের মধ্যে মারামারি প্রায় হয়, গণ্ডগোল ওদের লেগেই আছে। কিন্তু স্বতঃস্ফূর্তভাবে বুথে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবে, এইটা বিজেপিরও নেই। বামপন্থীদের আছে অনেক জায়গায়, কম জায়গাতে হয়তো এই 80,000 বুথের মধ্যে কম 100% নেই, কিন্তু যেখানে আছে আছে। আর তৃণমূলের বিজেপির এটা গোছানো খুব শক্ত ব্যাপার। ওদের কিছু দিতে হবে, তবে কাজ করবে। আত্মনিবেদিত প্রাণ কর্মীর সংখ্যা খুব কম, মানে গুছিয়ে কাজটা করবে। আর তৃণমূলের যেটা আছে, তৃণমূলের ভয় আবার বিজেপির একটা অংশ নামবে না। তা তাদের মানে তাদের তৃণমূলের সঙ্গে আবার একটা হপনপ আছে অনেক জায়গায়। আমাদের তো আছেই, এই সুযোগটা করে দেবো, ওই সুযোগটা করে দেবো, ওরা করবে না, ভোটের সময় ছাড়া করবে। তৃণমূলের যেটা আছে প্রত্যেক বুথ স্তরে আছে, এই যে 11 সালের পর থেকে এই যে চুরিতে অভ্যস্ত 4-5টা গাঁট কাটা প্রত্যেক বুথেই আছে। তা প্রত্যেক গাঁট কাটার সাঙাল হচ্ছে আরও নন্দী আর ভিঙ্গি 2জন করে, তাহলে 5 জন থাকলে 10 জন। তা একটা হাজার ভোটারের একটা বুথে 10 জন কর্মী, হ্যাঁ, 5 জন গাঁট কাটার, 2 জন নন্দীভিঙ্গি করে মোট 10 জন কর্মী এনাফ। এবং অঞ্চল অফিসটাকে ওরা ব্যবহার করবে বিডিও নিচের স্তরে, বিডিও অফিসটাকে ব্লক স্তরে, থানাটাকে থানা এরিয়া স্তরে, এসডি অফিসটাকে সাব ডিভিশন স্তরে। এ তো আছেই। তা ওর জন্য তৃণমূল জানে আমরা সামলে নেব, কিন্তু একটু হইচই করব, মানুষকে বোঝাবো। আর বিজেপি নয়, আর বাম আবার বিজেপির সঙ্গে কুস্তিটা দেখাবো, বাইনারিটা বজায় রাখবো। আর আপাতত এই দুর্নীতিগুলোকে কার্পেটের তলায় ঢুকিয়ে দেবো। এটা হচ্ছে এসআইআরের গল্প। তারপর যা চলছে, বিহারেও হয়েছে, পশ্চিমবঙ্গেও হবে। যা যা করবে নির্বাচন কমিশন, জনগণ সজাগ থাকবে, জনগণ অনেকটা সজাগ, মানুষ জানে তার। কিন্তু জনগণ খুব এতে পড়েছে, মানে সংকটে পড়েছে। একদিকে জীবন জীবিকা, 8 ঘন্টা কাজ করলে হয় না, 12 ঘন্টা 14 ঘন্টা কাজ করতে হয়। আবার এই পরিবারের এই এসআইআরে ভোটার লিস্টে নামটা উঠলো কি উঠলো না সেটাকে সুনিশ্চিত করা, মানুষের জীবন খুব বিপর্যস্ত। এই বিপর্যস্ত মানুষ, যেমন ওইসব কীসব বোমনাথ, বামদেব, রামদেব, জয়দেবদের ধামা ধরে কিছু মানুষ, সেটা এই দুর্বলতার সুযোগটা শাসক সে নিয়ে নেবে। এরা তো নেবেই সংকটের সময়, এটাও ওদের কাছে একটা অ্যাডভান্টেজ। তার মধ্যে দিয়ে মানুষের উত্তরণ ঘটবে আশা করি। আর তিলোত্তমা মজুমদাররা ওয়াশিংটনের বক্তব্য অনুযায়ী কথা বলবেন, এরকম অনেকেই আসবেন, মিডিয়াতে আসবেন, ঘৃণা ছড়াবেন। কিন্তু ওই ঘৃণাটাই মানে শিক্ষিত যে উচ্চশিক্ষিত যে সচ্ছল সম্প্রদায়, তাদের মধ্যে খুব একটা, তাদের মধ্যেই এটা নিয়ে খুব প্রচার টোচার হবে। আর গ্রামাঞ্চলে যাদের 12 ঘন্টা 14 ঘন্টা 8 ঘন্টা, শুধু গ্রামাঞ্চল নয়, শহরের বস্তি মানুষ থেকে আরম্ভ করে নিম্ন মধ্যবিত্ত, তাদের মধ্যে এই তিলোত্তমা দেবীরা মনে রাখবেন যে আপনাদের এই বিষ ছড়িয়ে দেওয়ার যে দায়িত্ব আপনারা পালন করছেন, এটা খুব গভীরে, বেশি দিন খুব গভীরে যাবে না আর কি। আর এটাই বক্তব্য আর কি। তিলোত্তমা দেবীরা থাকবেন, এটা ঘটনা থাকবেন এই পরিস্থিতিতে। ওরা চিরদিন ছিলেন, রাজদরবারে ছিলেন, তারপরে শাসকের দরবারে তাদের মালা টালা জোটে, পুরস্কার জোটে, অর্থ জোটে।
কী বলবো, ভদ্র ভাষায় তো আর কী বলা যায়, এরা আছেন, এদের না হলেও চলে যাবে। সংখ্যাগরিষ্ঠ মানুষের 90% মানুষের এই সমস্ত সাহিত্যিক, বুদ্ধিজীবী, লেখক, অভিনেতা, শিল্পী, যারা এই ধরনের মানবতা বিরোধী কথাবার্তা বলেন, যারা মানুষকে বিভাজিত করেন ধর্মে, জাতে, সম্প্রদায়, বর্ণে, এই শীর্ষেন্দু মুখোপাধ্যায়কেই ধরতে পারে। আপনাদের ওই সব বিপুল অবদান, যেটাকে অনেকে স্বীকার করেন, যারা স্বীকার করেন তাদের প্রয়োজন আছে, স্বীকার করেন, তারা হয়তো ওখান থেকে কিছু কপি করবেন বা তাদের ভবিষ্যতে তাদের কাজে লাগবে, আপনাদের লেখা টেখা হেন তেন লাগবেই। তাদের কাছে 50-50, সাধারণ মানুষের 90% মানুষের কাছে কিছু যায় আসবে না। এটুকুই বলার, ব্যাস, ধন্যবাদ।